আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একটু দেরি হয়ে গেল আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য। আসসালামু আলাইকুম আমার প্রিয় এই পোশাক শিল্পর আয় থেকে আসে। আমরা এই পোশাক শিল্পর আয় থেকে আসে এর অবদান হলো বাংলাদেশের এন্টারপ্রেনার যারা পোশাক শিল্পটাকে স্থাপন করেছে, আর হলো আমাদের শ্রমিক ভাই বোনেরা যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে আমাদের পোশাক শিল্প এই স্থানে এসেছে। আমরা তাদেরকে ছাড়া পোশাক শিল্প কখনো এই জায়গায় আসতো না। বাংলাদেশে বিকেএমই বিজেএমই আমাদের দুইটা সংগঠনের মাধ্যমে প্রায় ৩,০০০ গার্মেন্টস ফ্যাক্টরি। এই ৩,০০০ গার্মেন্টস ফ্যাক্টরিতে ডাইরেক্ট ৫০ লক্ষ শ্রমিকের মতন কাজ করে। ৫০ লক্ষ শ্রমিকের মতন কাজ করে এবং তারা সবাই, তার মধ্যে ৮০%-এর বেশি হলো নারী শ্রমিক। এবং এছাড়া এই ৫০ লক্ষ বাদে তার সাইডে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আছে প্রায় আরো ২ লাখ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট শ্রমিকরা কাজ করে। আমরা এই ২.৫ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান আমাদের রপ্তানিমুখী পোশাক শিল্প থেকে আসতেছে। কিন্তু আমরা এই পোশাক শিল্প মালিক শ্রমিকের মধ্যে আমাদেরকে সম্পর্কটা মাঝে মাঝে একটু সম্পর্কটা তিত হয়ে যায়। এবং এর মাঝে বাইরের কিছু আমাদের দেশেরই মানুষ যারা অনেক সময় নেতিবাচক কথা বলে, আমাদেরকে মালিকদের প্রতি কথা বলে, শ্রমিকদের ভিতরেও অনেকে কথা বলে। কিন্তু এই শ্রমিকরা বাংলাদেশের পোশাক শিল্পটাকে ২,২,৫০,০০,০০০ শ্রমিকরা এই পোশাক শিল্পটাকে ধরে রেখে আজকে রপ্তানি ৭০ থেকে ৮০% রপ্তানির আয়টা আমাদের দেশের অর্থনীতিতে দিয়ে দেয়। এর সাথে জড়িত অনেক কিছু, ব্যাংক জড়িত, এর সাথে জড়িত পোর্ট জড়িত, এয়ারপোর্ট জড়িত, কাস্টম জড়িত, বিভিন্ন সরকারি সংস্থা জড়িত, যারা আমাদেরকে এইটার সাথে আমরা ওইটা ছাড়া চলতে পারি না। বাংলাদেশের আমাদের দেশে বর্তমানে বিশ্বের যে কোনো নামি দামি ব্র্যান্ডের কাজ করি আমরা। আমাদের ব্র্যান্ড বাংলাদেশের পৃথিবীর যে সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের কাজ করি। আমাদের ফ্যাক্টরিগুলো আপ টু ডেট স্ট্যান্ডার্ড। গ্রিন ফ্যাক্টরি আছে, আমাদের আইএসও ফ্যাক্টরি আছে। আমাদের ফ্যাক্টরি চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়ার সাথে কম্পিটিশন করে আমরা কাজ করছি। কিন্তু আমাদের অনেক নানাবিধ সমস্যার জন্য আমরা যেটা পাওয়ার কথা বাইরের কাছে অনেক সময় সেটা পাই না। এটা আমরা অনেক সময় বোঝাতে অক্ষম হই। নিশ্চয়ই আমাদের বোঝাতে অক্ষম। যেমন মনে করেন চায়নাতে যে পোশাকের দাম দেয় $৪, সেই পোশাকটা বাংলাদেশে আইনে $৩.৫ বা $৩ অফার করবে। কেন? আমাদের আমাদের একটা ভ্যালু কম। বাংলাদেশকে আমাদেরকে ওরা একটা আন্ডার এস্টিমেট করে। এই জন্য আমরাও শ্রমিকদের সেইভাবে দিতে পারি না। আবার অন্যদিকে আমাদের শ্রমিকদেরও সাথে যদি আমরা চায়না, ভিয়েতনামের সাথে যদি তুলনা করি, আমাদের শ্রমিক এবং আমরা সবাই মিলে আমাদের কর্মদক্ষতা একটু অনেক কম। আমাদের অনেক সমস্যা আছে। যেমন মনে করেন আমরা লেট শিপমেন্ট করি। চায়না শিপমেন্ট করে এখন ১ মাসে, আমরা করি ৩ মাসে। তো যে কথাগুলো আমরা আজকে আলোচনা করব, আমি আবার দুঃখিত যে আমরা শুরু করেছি ৭ মিনিট পরে। আমার একটা টেকনিক্যাল প্রবলেম, আমি এক্সপার্ট না এই কাজে। আপনারা ধন্যবাদ আপনারা আসার জন্য। দেশের এই শ্রমিকরা মোস্ট অফ দ্য শ্রমিক হলো ১৮ বছরের উপরে। 80% মহিলা নারী শ্রমিক। এই 80% নারী শ্রমিকরা তারা স্বাবলম্বী গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, আর 20% পুরুষ শ্রমিক। এখন আপনারা হয়তো অনেকে বলেন যে আমাদের ৩,০০০ গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে যে একটা ফ্যাক্টরিতে একটু সমস্যা হইতে পারে স্যালারি নিয়ে। যেমন ঈদের সময় একটা গার্মেন্টসের বেতন বোনাস নিয়ে সমস্যা হয়েছে, কিন্তু অনেকে এটাকে পুরা হোল গার্মেন্টস ফ্যাক্টরিগুলার মালিকদের উপর দোষারোপ করা শুরু করে দিয়েছেন। এটা যেন আমাদের অভ্যাস, আমরা অন্যকে বাদ বিচার না করে তার নামে বলে ফেলি। ৩,০০০ গার্মেন্টসের ভিতরে যদি একটা দুটা গার্মেন্টস ফ্যাক্টরি অন টাইমে স্যালারি দিতে পারে নাই বা বোনাস দিতে পারে নাই, তাতে আসলে এটা কত পার্সেন্টে পড়ে বলেন? আর নারী শ্রমিক তারা স্বাবলম্বী। ঢাকাতে যখন ঈদের ছুটিতে হয়, বাংলাদেশে যখন ঈদের ছুটি হয়, আপনারা যখন ট্রাফিক জ্যাম দেখেন বিভিন্ন উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং আমাদের চাঁদপুর, নোয়াখালী বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, ম্যাক্সিমাম কিন্তু গার্মেন্টসের সাথে জড়িত। তারাই লাস্ট মিনিটে যাত্রী হয়। এখন এই শ্রমিকরা কাজ করে কখন? বাংলাদেশ হলো সবচেয়ে বেশিরভাগ কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলা আমরা ম্যাক্সিমাম কমপ্লায়েন্স হয়ে গেছে, কারণ বায়ারের রিকোয়ারমেন্ট। রানা প্লাজার পরের ঘটনা আপনারা সবাই জানেন। বাংলাদেশে অ্যাকর্ড আসছে, আর অ্যাকর্ড এবং অ্যালায়েন্স এসে আমাদেরকে খুব শক্ত হাতে আমাদের প্রতিটা ফ্যাক্টরিকে সেফটি ইস্যুটা নিয়ে কাজ করছে। এবং আলহামদুলিল্লাহ ওই ঘটনার পরে আর কখনো বাংলাদেশের ফ্যাক্টরিতে কোনো বড় বড় দুর্ঘটনা ঘটে নাই। এটা হলে আমাদের একটা অ্যাচিভমেন্ট।
নারী শ্রমিকদের ভিতরে 18 থেকে 25 বছর পর্যন্ত বেশিরভাগ শ্রমিক, এবং এই জন 18 বছরে শ্রমিকরা আসে তারা কিন্তু ম্যাক্সিমাম অনেকে ম্যারিড। যেহেতু গ্রামের মানুষগুলো তাদের মেয়েদেরকে আর্লি স্টেজে বিয়ে দেয়, দেখা যাচ্ছে যে আর্লি স্টেজে বিয়ে হওয়ার পরে 1-2 বাচ্চা হওয়ার পরে স্বামী সংসার ভেঙে যায় বা অনেক অনেক হয়তো সেপারেশন হয়, তার জন্য ওই মহিলাটাকে সে বাচ্চাটাকে নিয়ে ঢাকা শহরে বা আশেপাশে চিটাঙে গার্মেন্টস ফ্যাক্টরির চাকরি নিয়ে সে তার বাচ্চাটাকে নানি বাড়ি রাখে, মায়ের সাথে রাখে। এবং এই করে করে প্রত্যেকে ভালো আছে। আমরা অনেক সময় বলি না, এই বাংলাদেশের গার্মেন্টসের মালিকরা, আমরা কিন্তু দুই পক্ষেই কথা বলবো, শ্রমিকদের অবদান, মালিকদের অবদান। মালিকরা যদি না থাকতো এই 2 লক্ষ 2.5 লক্ষ কর্মসংস্থান হতো না। 3,000 গার্মেন্টস ফ্যাক্টরিতে সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে প্রায় 2.5 কোটি লোক কর্মসংস্থানে করছে। 3,000 লোকের সবাই কি খারাপ? কখনো না। আর নারী শ্রমিক বা শ্রমিক ভাই বোনেরা যারা কাজ করে, ওরা কাজ না করলে আমরাও তো উন্নতি করতে পারতাম না। এখন অনেক সময় বলে আমরা গার্মেন্টস শ্রমিকের বেতন কম। আমরা প্রতিবার আমাদের বিজিএমএ বিকেএমই বসে সরকারের সাথে বসে ন্যূনতম একটা একটা বেতনের কথা বলা হয়, যে বেতনটা আপনারা তো শুনবেন। যখন এটা মিডিয়াতে আসে বা অন্যভাবে এটা ফোকাস করে, বলে যে এই বাংলাদেশের গার্মেন্টসের মালিকরা শ্রমিকদের 12,500 টাকা বেতন দেয়, 12,500 টাকা বেতন দেয়। আমি আজকে আপনাদের কাছে কিছু কথা বলবো যে ন, এটা ভুল। 12,500 টাকা কে পায়? যে জীবনে কখনো কোথাও কাজ করে নাই, প্রথম জব গার্মেন্টস ফ্যাক্টরিতে, প্রথম জব, সে কিচ্ছু জানে না। তাকে যখন আমরা নেই, ট্রেনিং দেওয়া হয় হেল্পার হিসাবে, সে 1-2 মাস হেল্পার হিসাবে, তার প্রথম জব 8 ঘন্টা পার ডে, 6 ডেতে, 6 দিনের সপ্তাহে সে 12,500 টাকা পায়, ওভারটাইম ছাড়া। কিন্তু যখন সে অপারেটর হয়, আমি একটু ডাটা আমি আজকে নিয়ে আসছি, যে যখন সে অপারেটর হয়, ভালো অপারেটর হয়, তার স্যালারি সহ 2 ঘন্টা ওভারটাইম সহ প্রতি মাসে 18 থেকে 22,000 23,000 পর্যন্ত শ্রমিকরা পায়। এটা হলো জাস্ট অপারেটর। তারপরে সুপারভাইজার আছে, লাইন চিফ আছে, ফ্লোরিং চার্জ আছে, পিএম আছে, জিএম আছে, তার তো আছেই। ইনারা এই স্যালারিটা পায়। আপনারা বলেন একজন, অনেক সময় তো আপনারা আমি আমি নাম বলবো না, ইঞ্জিনিয়ারিং পাস করে তো ইন্টার্নি করে প্রথম 6 মাস তো 1 বছর 3,000 থেকে 15,000 টাকা বেতন অনেক ক্লিনিক চাকরি করে বা অনেক অফিসে চাকরি করে। তা আমাদের শ্রমিকরা তো আমি মনে করি ভালো আছে। এখন বলবেন যে আমরা কি ঠকাই কিনা? ওই যে আমি বললাম যে আমরা যখন একটা অর্ডার নেই, তখন চায়না থেকে আমাদেরকে অর্ডারের দামটা বাইরে কম দেয়, কারণ আমাদের লিড টাইম বেশি, আমাদের পোর্টের সমস্যা, আমাদের পোর্টের থেকে মাল রিলিজ করতে সমস্যা, মাল ডেলিভারি করতে সমস্যা। আমরা এই কাজটা করি বিধায় আমাদেরকে ওরা একটু আন্ডার এস্টিমেট করে। এই জন্য ওরা চেষ্টা করে আমাদেরকে কম পয়সা দিয়ে কাজ করে নেওয়ার জন্য। এবং আমাদের আপনারা বলেন, আমি আমি মাঝে মাঝে বছরে কয়েকবার ব্যাংকক যেতে হয় বাইরের সাথে মিটিং করার জন্য, এবং চায়না যেতে হয়। কেন যেতে হয়? কারণ তারা ঢাকাতে এসে কমফোর্ট ফিল করে না, যে একটা কমফোর্ট ফিল করে না যে ঢাকাতে বসে মিটিং করবে। ওই পরিবেশ আমাদের নাই। হ্যাঁ আছে, অনেকের অভ্যাস হয়ে গেছে, অনেকে আসে, বাট আসলে কি আছে, আপনারা যারা ব্যাংকক থাকেন, ব্যাংকক যান, চায়না যান, আপনার ওদের সাথে তুলনা করলে বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল পর্যন্ত, হোটেলের রেট পর্যন্ত সব কি আছে ঠিক মতন আছে? নাই। আমরা এই যে বললাম আপনার শ্রমিকদের বেতন দেই, কিভাবে দিই? আমার মনে আছে আমি যখন বিজনেস শুরু করেছি আজ থেকে অনেক বছর আগে, যে প্রাইসে আমরা কাজ করেছি এখন তার অর্ধেক প্রাইস, অনেক জায়গায় অর্ধেকের মতন প্রাইস। এখন আপনি হয়তো বলবেন আপনি কি তখন অনেক টাকা কামাইছেন? না, আমরা তখন অদক্ষ ছিলাম, আমাদের তখন খরচ বেশি ছিল। এখন আমরা টিকে আছি বিজনেসের দক্ষতার সহিত। আমরা শ্রমিকরা যত বেশি প্রোডাক্টিভিটি আমরা দিতে পারবো, ওখানে আমরা টাকা সেভ করে আমরা এখন টিকে আছি। অনেক গার্মেন্টস মালিক দেখবেন অনেক গার্মেন্টসে বসে যাচ্ছে, অনেক গার্মেন্টসেই বেতন দিতে পারে না, কারণ কাজ নাই, বা কাজ থাকলেও কাজ হলো আপনার দাম কম। সে যখন আয়ের চেয়ে ব্যয় বেশি, 2 মাস 4 মাস 5 মাস 6 মাস পরে একটা সময় তার ক্যাশ ফ্লো থাকে না, তখন তার অবভিয়াসলি ফ্যাক্টরি বন্ধ করে দিতে হয়। আপনার খোঁজ দিয়ে দেখবেন অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আর বন্ধ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি পোশাক শিল্প এমন একটা শিল্প, আপনাকে প্রতিটা সেকেন্ড মেশিন চলতে হবে। মেশিন না চললে কিন্তু শ্রমিকের বেতন দিতে পারবে না, মালিকও দিতে পারবে না, শ্রমিকরা বেতন পাবে না।
আমাদেরকে সেভাবে কাজ নিতে হয়, আমাদের বুকিংটাও সেভাবে করি আমরা। বাংলাদেশ বিজিএমই বিকেএমই আমাদের সাথে, আমাদের প্রতিটা গার্মেন্টের সাথে এমনভাবে জড়িত, আমাদের আমাদের নেতৃবৃন্দ সবসময় আমাদের গার্মেন্টসটার উন্নয়নের সাথে এবং সামাজিকতার সাথে এবং আমাদের শ্রমিকদের সুবিধা অসুবিধা নিয়ে সবসময় কাজ করে। এখন একটা কথা মনে রাখেন, সবসময় আসলে মানুষকে হেল্প করা, হ্যাপি করা ইজ ভেরি ডিফিকাল্ট। সাউন্ডটা কম বোধ হয়, সাউন্ডটা বাড়াইতে বলতেছে আমাদের। হ্যাঁ, হ্যাপি হ্যাপি করা ইজ টাফ। এখন আমি আমার একটা ফ্যাক্টরিতে 15 দিনের কাজ নাই। এই 15 দিনের কাজ যদি না থাকে, আমি বাকি 15 দিনের কাজ দিয়ে আমি পুরো আমার স্যালারি দিতে পারবো না। এই জিনিসটা বুঝতে হবে। আমাদের কিছু লোক আছে যারা গার্মেন্টসের সাথে জড়িত না, তারা আমাদের বিভিন্ন সময় টক শোতে এসে আমাদের গার্মেন্টস সম্বন্ধে নেতিবাচক কথা বলে, মালিকের দোষ দেয়। আমরা দেখেন একজন গার্মেন্টস মালিক যিনি 50,000 কর্মসংস্থান করেছেন, 50,000 শ্রমিকের কর্মসংস্থান করেছেন, উনি যদি ভালো চলে, উনার যদি একটা ভালো গাড়ি থাকে, উনার যদি লাইফ স্ট্যান্ডার্ড বেটার হয়, ওইটা নিয়েও আমরা হিংসা করি। সেই ক্ষেত্রে তাহলে বাংলাদেশে এন্টারপ্রেনার হবে কি হবে? উনি 50,000 লোকের কর্মসংস্থান করেছে, কেউ 20,000 লোক করেছেন, কেউ 30,000 লোক করেছেন, কেউ 5,000 লোক করেছেন। আমরা এই কাজটা করি কখন? যখন দেখি আমরা হিংসা করি। বাংলাদেশে অন্য সেক্টরে যান না, অন্য সেক্টরে কি এভাবে বেতন দিচ্ছে? আমি যদি বলি একটা নারী শ্রমিক সে 20,000 টাকা বেতন পায় প্রতি মাসে, আপনি একটা লেবারের কথা বলেন, একটা ইট খোলার লেবারের কথা বলেন, আপনি অন্য অন্য সেক্টর বলেন, লেখাপড়া না জানার লোক এই স্যালারি পায় কিনা? যদি পায় তাহলে এর থেকে বেশি পায় না। আমরা আমাদের গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি। যেমন মনে করেন আমার ব্যক্তিগত ফ্যাক্টরি, আমাদের ফ্যাক্টরিতে গত বছরে একজন শ্রমিক ইন্তেকাল করছে, তার নিজস্ব লিভার সিরোসিসে। আমরা চেষ্টা করেছি আমাদের ফ্যাক্টরিতে তার সাহায্য করার জন্য, আমরা চেষ্টা করেছি। তারপরে বিজিএমএ থেকে আমরা, তার 2টা সন্তান আছে, সে ছিল স্বামী ছিল না, বিজিএমএ থেকে আমরা 2 লক্ষ টাকা নিয়ে দিয়েছি। একটা কথা দেখেন, আমরা এখনো চেষ্টা করি তার আত্মীয় স্বজনকে আমরা চেষ্টা করি যে হেল্প করার জন্য। আমরা গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা যদি আমাদের সাথে তাদেরকে আমাদের ফ্যামিলি না করি, তাহলে আমার গার্মেন্টসও চলবে না। আমাদেরকে কর্ম করেই খেতে হবে। আমি যেটা বলতেছি, আমাদের দেশে অনেক সময় হয় কি, আজকের কথাগুলো বলার প্রেক্ষিতে অনেক কাজ আছে, কথা বলি। যেমন মনে করেন বাংলাদেশের দেশে যদি বিল গেটস জন্মগ্রহণ করতো, বাংলাদেশ যদি জুকারবার্গ ফেসবুকের যে মালিক সেও জন্মগ্রহণ করতো, তাকে আমরা হিংসা করতাম, সে এত পয়সা কামাচ্ছে কেন? কিন্তু প্রতিদিন আমরা কিন্তু দেখেন ইউটিউবে ফেসবুকে কোটি কোটি টাকা ওদের দিচ্ছি, সেখানে হিংসা করছে না। যখন দেখি বাংলাদেশের কোনো এন্টারপ্রেনার ভালো চলে, সে আরেকটা ফ্যাক্টরি দিচ্ছে, তার বিরুদ্ধে আমরা কথা বলা শিখি। তার বিরুদ্ধে একটু কথা না বললে আমাদের ভালো লাগে না। এটা আমাদের একটা চরিত্র যে আমরা হিংসা করি, অন্যকে উঠতে দেয় না। আপনি আসেন না, আপনি 2,000 লোকের কর্মসংস্থান করে এসে আপনি আমাদেরকে বলেন যে আমরা অন্য শ্রমিকদের সাথে ঠকিয়েছি, হয় না? সুতরাং আমরাই বলবো মালিক শ্রমিক আমাদের দোষ আছে, আমরা দোষ তো অবশ্যই কিছু কিছু দোষ আছে, না হলে তো চলবে না, আমরা তো মানুষ। শ্রমিক ভাই বোনদের সাথে আমরা সবসময় চেষ্টা করব যে ওনারা যদি ঠিক মতন কাজ করে আর আমরা যদি অর্ডার আনতে পারি, ওনাদের ভাগ্য পরিবর্তন হবে, আমাদের ভাগ্য পরিবর্তন হবে। আসেন, আপনারা জানেন মাঝে মাঝে আনরেস্ট হয়। আমি এইটুকু বলতে পারি, কোন শ্রমিক কখনো তার নিজের ফ্যাক্টরিতে সে কখনো হামলা করবে না, ভাঙবে না। বহিরাগত এক শ্রেণীর লোক আছে যারা উস্কানি দেয়, তারা আশেপাশে কিছু বিজনেসের সাথে জড়িত, জুটের ব্যবসার সাথে জড়িত বা অন্য কিছুর সাথে জড়িত, তারা মুষ্টিময় শ্রমিকদের উস্কানি দিয়ে ফ্যাক্টরিতে হামলা করে। আজ পর্যন্ত একটা বিচার হয় না, কোনো ফ্যাক্টরি ধ্বংস করে দিছে ভেঙে চড়ে। আশেপাশের লোক, কিছু মাস্তান, কিছু জুট ব্যবসার সাথে জড়িত, কিছু স্বার্থন্বেষী মহল কেন করে জানি না, যদি একটা বিচার হতো অনেক শান্তি পেতাম। কেন শ্রমিকদের আন্দোলন করতে হবে? শ্রমিকদের আন্দোলন তাদের রাইটের জন্য, রাইট। সেই রাইটটা তো আমরা বসে করতে পারি। আন্দোলনটা যদি আমরা ফ্যাক্টরির সামনে বসে করি, আমাদের না করে না। কিন্তু কিছু বহিরাগত শ্রমিকরা কখনো আমাদের ফ্যাক্টরিতে হামলা করে না। কেন করবে? তার তো জানে। আমি বলি একটা কথা, আমাদের ফ্যাক্টরিতে যখন একটা শ্রমিক আসে, সে প্রথমে তার মেশিনটাকে সালাম দিয়ে সে কাজ শুরু করে। এই শ্রমিক কখনো ফ্যাক্টরিকে হামলা করতে পারে না, ইম্পসিবল, এটা করতে পারে না। আমি বেতনের কথা বললাম আপনাদেরকে। আমাদের পোর্টে দেরি হয়, পোর্টে
আমরা যখন মাল ছাড়াতে যাই অনেক সময় 7 দিন 10 দিন 12 দিন লাগে। আবার যখন এক্সপোর্ট করি আমাদেরকে 3 দিন আগে 4 দিন আগে মালটা দিতে হয়। টাইমটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। বায়াররা টাইম গনে, এই যে ক্লিক এভরি সেকেন্ড বায়াররা টাইমটা গনে যে আমার শিপমেন্ট অন টাইম হচ্ছে কিনা। যদি আমি 7 দিনের লেট হই আমাকে ভালো ইয়ার করতে হয়। ইয়ারে এখন আগে ছিল $3 1 কেজি, এখন হলো $7-8 কেজি। আমি সিএম পাই $3, আমি কেজি কিভাবে এক্সপোর্ট করব? তো গার্মেন্টস এমন একটা রিস্ক হলো আমাদের টাইমটা খুব মেনটেন করতে হয়। আমরা আসেন সবাই মিলে গার্মেন্টসটাকে ধরে রাখি। যারা নেতিবাচক কথা বলেন দূরে থেকে তারা এই চেঞ্জ করেন। অথবা আমি অনেকে বলি আসেন না, দেখেন আমার আমার ব্যালেন্স শিট দেখেন আমি কি করতেছি, আমার ব্যালেন্স শিট দেখেন আমরা আমরা কিভাবে কাজ করতেছি, আমরা কিভাবে এই গার্মেন্টসটাকে টিকে রাখছি, আমাদের শ্রমিক ভাই বোনেরা কিভাবে কাজ করতে দেখেন। আসলে দেখবেন কারা হ্যাপি। আমরা জাস্ট একটা 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 ইয়ে যখন এটা বললাম আপনাকে লেবার আনরেস্টের কথা। তারপর আসেন পলিটিক্যাল আনরেস্ট। পলিটিক্যাল আনরেস্টের সময় আমাদের যখন ফ্যাক্টরি বন্ধ থাকে আমাদের কিন্তু শ্রমিকদের স্যালারি দিতে হচ্ছে, আমাদের কোনো ইনকাম নাই। করোনাকালীন সময় সরকার আমাদেরকে টাকা দিয়েছিল, প্রত্যেকটা ফ্যাক্টরিকে টাকা দিয়েছিল, কিছু টাকা লোন দিয়েছিল এবং ইন্টারেস্ট সহ আমরা ফেরত নিয়েছি। যখন আমাদেরকে সরকার যদি সেই সময় টাকা নিত ম্যাক্সিমাম গার্মেন্ট বন্ধ হয়ে যেত, কারণ আমাদের সব এক্সপোর্ট বন্ধ। আমরা এক্সপোর্ট করি, ব্যাংকে ডকুমেন্ট জমা দিই, ব্যাংক থেকে টাকা নিয়ে শ্রমিকের স্যালারি দেয়। করোনা কারণে যদি আমরা ওই টাকাটা না পেতাম আমাদের ম্যাক্সিমাম গার্মেন্ট বন্ধ হয়ে যেত, আমাদের আমাদের বন্ধ হয়ে যেত। ওই টাকা আমরা অনেকে মনে করছে যে সরকার আমাদেরকে মনে হয় ওই টাকাটা ফ্রি দিয়ে দিচ্ছে, কখনো না। ওই টাকা আমাদের ফ্রি দেয় না, আমরা ইন্টারেস্ট সহ কয়েক কিস্তিতে 8-10 কিস্তিতে টাকাটা ফেরত দিয়েছি। আপনারা সুতরাং আপনাদের সাপোর্ট দিতে হবে। অনেক সময় অনেক ব্যাংকিং কারণে আমাদের গার্মেন্টস ফেল করে, অনেক ব্যাংকে এলসি করতে পারে না। মনে করেন একটা স্টক লট খেলো, একটা স্টক লট খাইলে তার ফাইন্যান্সিয়াল সমস্যা হয়, ব্যাংক তাকে সাহায্য করে না, আবার সে আটকা পড়ে। এটা লাগে ওয়ান থিং যে একটা স্টক লট যদি 7 দিন দেরি হয় বায়ার মাল নিতে চায় না, বায়ার মাল নিতে চায় না। তখন কি হয় যে আমার ইয়ার করতে হবে, ইয়ার ইয়ার না হোক, তখন যদি আমি বুঝ দিতে পারি যে না ইয়ার করবো না, তখন হয়তো বলে যে ডিসকাউন্ট দাও 10%, আমার সিএমএ থাকে 10%। এই যে এখানে অনেক কিছু করার আছে, করার আছে এটাই যে আমরা প্রতিদিন সাফার করি। গত 3 বছরে গ্যাস ইলেকট্রিকের বিল দফায় দফায় বাড়াইছে। বাসা বাড়িতে আপনাদের যেরকম আপনার বাসা বাড়িতে যেমন মনে করেন 300 টাকার বিল 1000 টাকা হলে টের পান না যে ঠিক আছে 1000 টাকা হয়েছে, আমাদের 300 মনে করেন 10 লক্ষ টাকার বিল 30 লাখ টাকা হয়েছে। আমাদের কি 30 লাখ টাকা লাভ হয়েছে? গ্যাস বিল ইলেকট্রিক বিল গত 3 বছরে আপনারা যদি হিসাব করে দেখেন যে 200 থেকে 300% বাড়াইছে। এবং আমরা আনইন্টারাপ্টেড গ্যাস বিদ্যুতের সাপ্লাই চাই। গত পরশু দিনও তো মনে করেন গ্যাস বন্ধ ছিল, অনেক ফ্যাক্টরি বন্ধ ছিল, ফ্যাক্টরি কাজ করতে পারে নাই, ফ্যাক্টরি বন্ধ ছিল। নতুন নতুন ফ্যাক্টরি কিভাবে হবে? আপনারা জানেন এখন ইউএসএ যখন ট্যারিফটা ঘোষণা করলো তখন কিন্তু চায়না থেকে অনেক বাংলাদেশে আসার চেষ্টা করছে, কিন্তু আসতে পারতেছে না। বিকজ আমাদের এখানে গ্যাস ইলেকট্রিসিটি এগুলোর কোনো গ্যারান্টি নাই আমি পাবো কি পাবো না। ভিয়েতনামে অনেক লোক চলে যাচ্ছে, চাইনিজ ইনভেস্টাররা ভিয়েতনামে বেশি। ভিয়েতনাম প্রায় আমাদের কাছাকাছি, ওরা ভ্যালু অ্যাডেড আইটেম করে, আমরা চিপ আইটেমটা করি, কারণ ওরা ভ্যালু অ্যাডেড আইটেমটা করে, ওরা প্রাইসও বেশি পায়। ব্যবসা তো এমন একটা জিনিস, আমি ব্যবসা করতে আসছি, আমি না, যারাই ব্যবসা করেন যে কোনো ব্যবসায় করেন, ব্যবসা যখন আমরা করি আমরা প্রফিটের জন্য করি, আমার পুঁজিটা উঠে আসতে করি। ব্যাংকের এমন কোনো গার্মেন্টস ফ্যাক্টরি নাই যারা ব্যাংকের লোন নাই। আপনি এই 3000 গার্মেন্টসের মধ্যে হয়তো 30টা পাবেন যারা জিরো লোনে আছে, আর 2960টা গার্মেন্টস ফ্যাক্টরি, কেউ 10 কোটি, কেউ 15 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি, 200 কোটি, 500 কোটি লোন আছে। এই লোনটা শোধ করতে হবে, কারণ ইনভেস্টমেন্ট না করলে আপনার তো এক্সপোর্ট করতে পারছেন না। এখন এটাও ঠিক যে অনেকে বলে যে গার্মেন্টস ওয়ালারা বিদেশে ইয়ে টাকা পাচার করে, তাই অবশ্যই করে, 2-3 জন অবশ্যই করে, না করলে বিসমিল্লাহ গ্রুপ করলো কেমনে? তারপরে আপনার একটা বড় একটা গ্রুপ 5,000 কোটি টাকা যে ব্যাক টু ব্যাক লোন করছে, করে যে জেলে আছে, এটার নাম নামটা ভুলে গেলাম, ওই লোক কি একা করছে? সাথে ব্যাংকের সাথে পলিটিক্যালি জড়িত লোকগুলা একসাথে ব্যাংকের প্রেসার দেওয়া, লোন দেয়া। এখন লোকটা ফাঁসছে কারা? ব্যাংকাররা ফাঁসছে, আর যে মালিক, এটার নাম ফ্যাক্টরি নাম হলো সাভারের যে 5,000 কোটি টাকা
ব্যাংকের এই বিশাল নিউজ হয়েছে, আপনারা জানেন এটা, ফ্যাক্টরির নাম জানেন কি? না, ওইটা ভুলে গেলাম। এই ফ্যাক্টরি ওই ওই লোক জেলে, তার ফ্যামিলি সহ জেলে। সে যদি 5,000 কোটি টাকা চুরি করে থাকে, তার সাথে সে হয়তো মনে করেন 3-4 হাজার কোটি টাকা তাকে যারা চুরিটা করাই দিয়েছে তারা মেরে দিছে। তারা কিন্তু ফ্রি আছে, তারা ফ্রি চলে। হ্যাঁ, তো অবশ্যই 3,000 গার্মেন্টস ফ্যাক্টরি, 3,000 গার্মেন্টস ফেরস্তা না, তো তার মানে এই না যে প্রতিটা গার্মেন্টসের মালিক টাকা পাচার করে, এর একটা হয়ে গেছে। কেন ভাই, আপনারা 2,65,000 কোটি টাকা যিনি চুরি করছে তার সম্বন্ধে কেউ কিছু বলেন না? গার্মেন্টসের যে পাচার করা টাকা করতে পারে, আই ডোন্ট নো। এখন তাই বলে কি আপনি সিস্টেমটা সবাইকে চোর চোর বলবেন আর সব জায়গা ভালো? আমি যে আমাদের যে বাংলাদেশে দেখেন আপনারা যে ভোক্তা অধিকার, প্রতিদিন ধরে এক ভদ্রলোক প্রতিদিন ধরে ভেজাল মাফে কম, ভেজাল মাফে কম। আমরা তো ওই সমাজেরই মানুষ। আমরা ডাক্তার হয়ে চাই যে পুলিশ ভালো হোক, পুলিশ হয়ে ভাই যে ডাক্তার ভালো হোক। আমরা সবাই ভালো হইতে অন্যকে ভালো চাই, আমরা নিজেরা ভালো হইতে চাই না। গার্মেন্টস ফ্যাক্টরি যদি উন্নতি করতে চায়, আমাদেরকে এখন গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন আনইন্টারাপ্টেড দিতে হবে। আপনি দেন, দেখবেন। এবং ব্যাংকিং সাপোর্ট এবং সরকারি আমলাতন্ত্র জটিলতা থেকে আমাদের মুক্তি দেন। অবশ্যই রাসেল সাহেব, থ্যাংক ইউ। অবশ্যই ভালো করবে, কারণ একটা রানিং এ বিজনেস কস্ট বাংলাদেশের সবচেয়ে বেশি হাই। কয়টা লাইসেন্স লাগে একটা গার্মেন্টস ফ্যাক্টরি করতে গেলে? এটা কেন ওয়ান স্টপ এক জায়গায় করা যাবে না? এক জায়গায় করে দেন। এক জায়গা থেকে আপনি গ্যারেন্টি দিয়ে আমাকে গ্যাস লাইনের ব্যবস্থা করেন, আমাকে বিদ্যুতের লাইনের ব্যবস্থা করেন, আমাকে লাইসেন্সগুলো করে ব্যবস্থা করেন এক জায়গা থেকে। শর্ট টাইমে আপনি দেখবেন বাংলাদেশ মালয়েশিয়ার মতন হয়ে যাবে। অবশ্যই হতে বাধ্য। আমি এনিওয়ে, যেহেতু আমি এর সাথে জড়িত, আমি এই ব্যাপারেই কথা বললাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো করবেন। যারা আছেন যদি কেউ পারেন শেয়ার করে দিয়ে। আমি বলি অবশ্যই দেশ আমাদের, আমাদেরকে এই দেশটাকে আমাদের উন্নয়ন করতে হবে। আমরা দেশে বিক্ষোভ জাতি বানাতে চাই না। তো আমাদের যদি আমাদের উন্নয়ন হয়, আমার মনে আছে আজ থেকে 25-30 বছর আগে তাইওয়ান ছিল গার্মেন্টস নাম্বার 1 চায়নার সাথেই। তারা এখন হাইটেকে চলে গেছে। আমরা যেতে পারবো না কেন? আমাদের তো শিক্ষা দিতে হবে। প্রতিটা জেলায় কিন্তু জানেন টেকনিক্যাল স্কুল আছে, যেখান থেকে ট্রেনিং নিয়ে আমরা শিখতে পারি। গার্মেন্টসের প্রতিও এখন সরকার প্রত্যেকটা টেকনিক্যাল স্কুলে গার্মেন্টসের ব্যাপারে আছে, ট্রেনিং সেন্টার আছে, কাটিং সেকশন, সুইং সেকশন, এটা সেকশন আছে। আবার আরেকটা কথা, আমি আর প্রতিটা জিনিস একটু টাচ করতে চাই। বাংলাদেশের প্রচুর বিদেশি, আমাদের পাশের দেশের লোকরা এসে কাজ করে, হাই স্যালারি। এখানে সমস্যাটা কি জানেন? আমার দেশের লোক কি ভালো নাই? আছে। আমার দেশে একটা সমস্যা, আমাদের দেশে যদি কেউ উঠে ভালো করে, আমরা সবাই মিলে থেকে টাইম টেনে ধরে ওই পাশের দেশের লোকটাকে কান্ট্রি হেড বানাই দিই। আপনি একটা কথা বলি, বিদেশি ম্যাক্সিমাম বাইং হাউস বায়ারের অফিস আছে বাংলাদেশে। খুবই কম সংখ্যক বায়ারের অফিসের কান্ট্রি ম্যানেজার আমাদের দেশীয়, ম্যাক্সিমাম পাশের দেশের বা আর একটু পাশের দেশের। কেন? ওরা আমাদেরকে, কারণ আমাদের অফিসে যদি 10 জন থাকে, 10 জনের মধ্যে 3টা গ্রুপ থাকে, এই 3টা গ্রুপে টানাটানি করে দেয়। যে ভালো তাকেও রাখতে চায় না। এখানে ওই ইন্টারনাল পলিটিক্স করে এখন তখন কি করে জানেন? ওই পাশের দেশের ওই সে বস, সে জানে এদেরকে কেমন চালাইতে হবে। এবং ম্যাক্সিমাম এটা আমি সবসময় বলি যে আমার দেশে কেন বাইরের লোকরা এসে এত 30 বছরের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এসে বাইরের লোকরা এসে এখনো কান্ট্রি হেড হবে? কেন আমাদের দেশের লোক পারবে না? কারণ ওই যে ইন্টারনাল পলিটিক্সে আমরা কেউ কারো উত্তর দিতে চাই না, আমরা কাউকে সম্মান করতে চাই না, আমরা কাউকে অন্যকে উঠতে দেখলে নিজের হিংসা হয়। এটা কিন্তু শুধু গার্মেন্টস সেক্টরে না, সব সেক্টরে হিংসা হয়। কেন সে উঠবে? আমি উঠবো না কেন? আমি না পারি, সে উঠতে পারবে না। আমাদের মিড লেভেল আছে, মিড লেভেলে খুব সমস্যা। মিড লেভেল বলতে মনে করি যে ফ্যাক্টরিতে মিড লেভেল যারা আছে তারা যদি সঠিক থাকে, ওখানেও 10টা গ্রুপ থাকে। হ্যাঁ, ফ্যাক্ট। আমি তো নিজে সাফারার। আমি গার্মেন্টস ফ্যাক্টরি, এখানে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি দিয়ে আমেরিকা, দুবাই, মালয়েশিয়া বসে কিন্তু চালানো যায় না।
এখানে আপনার থাকতে হবে, তা নাহলে আপনি দেখবেন 6 মাস 1 বছর পরে আপনি নাই হয়ে গেছেন। দুর্নীতি তো বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ সব জায়গায় আছি, এটা যেমন সরকারি লেভেলে আছি, আমাদের প্রাইভেট সেক্টরও আছে, প্রাইভেট সেক্টরেও দুর্নীতি আছে আলহামদুলিল্লাহ। যদি আপনি এখন আমরা কতটুকু কন্ট্রোল করে রাখতে পারি এটাই ইম্পর্টেন্ট। ওই তখনই আপনি একটু আলোর মুখ দেখবেন, আলোর মুখ দেখবেন, তার আগে দেখবেন না। সুতরাং আমি যদি আমরা মনে করি যে আমরা দোয়া তুলসী পাতা না, আমরা দোয়া তুলসী পাতা না। সুতরাং আমাদের গার্মেন্টসের ভিতরেও কিন্তু দুর্নীতি আছে। ওই যে দুর্নীতি কোনটা আমি বলছি যে বিভিন্ন সেকশনের দুর্নীতি। আমার কস্ট বাড়ায় দেয়, আমার যদি ওভারটাইম বেশি হয় আমার কস্ট বাড়ায় দেয়। বিদ্যুতের আপনি বলেন মনে আমি যদি মনে করেন একটা জিনিস আমি কিনতে পারি 1 টাকায়, যদি আমার লোক যদি সেটা 2 টাকায় কিনে কস্ট বাড়ায় দেয়, কস্ট বেড়ে যায়, তখন তো আমি একটা সময় এসে যদি আমার কষ্টের চেয়ে বেশি হয় আমি লস খাবো, তাই না? আপনার একটা কথা বলি, যদি সম্ভব হয় আপনার আমার এইটা শেয়ার করে দিবেন। আমি আর যেন আপনারা যারা যদি কেউ এখানে কোনো কেউ আর থাকেন, আসেন আমাদেরকে আনইন্টারাপ্টেড গ্যাস বিদ্যুৎ পোর্টে সহজ করে দেন। আমাদের আসলে এফিসিয়েন্সির অভাব। আপনি এয়ারপোর্টে যান, ঢাকা এয়ারপোর্টে যান, চিটাং পোর্টে যান, কেউ কারো দায়িত্ব নেয় না। এমনও গেছে আমার একটা কাপড় সামান্য একটা মানে ডকুমেন্টেশনের ভুলের জন্য 2 মাস আমাকে ফাইল টু ফাইল ঘুরতে হয়েছে, আমার 25 লক্ষ টাকা গেছে। এটা কিন্তু আমার আয় না, এটা আমার ব্যয়। পরে লাস্টে বায়ার, ওই বায়ের সাথে আমি কাজই করতে পারি নাই, কারণ বায়ার আমাকে কাপড়টা পাঠিয়েছিল ফ্রি অফ কস্টে, কিন্তু কাপড়ের ডেসক্রিপশনে সামান্য ভুল ছিল, সামান্য ভুল ছিল। আমি 25 লাখ টাকা জরিমানা দিয়ে শেষ করছি, ওই বায়ার আমার আশা নাই। কারণটা এভাবে তো কাজ করতে পারে না, সেই কাপড় আমি 2 মাস ধরে কাপড় পরে তাকে পটে আমাকে ড্যামারেজ দিতে হয়েছে। আপনি দেখবেন ঢাকা এয়ারপোর্টে যদি কেউ ফ্লাইটে যান, দেখবেন ঢাকা এয়ারপোর্টের বাইরে ওই ভিতরের সাইডে যে অনেক ইম্পোর্টের ফ্যাব্রিক্স আসে, ফ্যাব্রিকগুলো সব বাইরে ফেলে রাখে, এগুলো বৃষ্টিতে ভিজে রোদে শুকায়, কে কার খবর নেয়, কারো দায়িত্ব নাই। এগুলো লস। আমাদের একটা ছোট্ট ডকুমেন্ট স্যাম্পল আসলে এয়ারপোর্টে আমাদের সময় লাগে, একটা সামান্য পার্টস আসলে আমরা ওইটা বের করে আনতে সময় লাগে। অনেকে তো মনে করেন যে গার্মেন্টস করতেছে ওনারা খুবই আরামে আছে, ওনারা দে আর মেকিং মানি। ইয়েস অফকোর্স, আমরা রিইনভেস্ট হচ্ছে না, না একটা গার্মেন্টস থেকে 3টা হয় এটা মানে এই না যে ওনার আবার 3টা করতে হয়, বাধ্য হয়ে করতে হয়। কারণ যেমন মনে করেন আমাদের যদি এখন এমন একটা অবস্থা হয়েছে, আগে ছিল 5,000 গার্মেন্টস, এখন কমে আসছে। কেন কমে আসছে? ছোট ছোট গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গেছে, ওরা অর্ডার পাচ্ছিল না, কমপ্লায়েন্সের সাথে কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড যেতে পারে নাই, বন্ধ হয়ে গেছে। এটা তো কেউ দেখে না। আমরা আপনাকে আসেন, দেশটাই গরিব, আমাদের আগে সৎ হইতে হবে আর কাজ করতে হবে। অনেকে আছে এই অবভিয়াসলি গার্মেন্টসে আমাদের যেটা হয় আমরা চেষ্টা করি, যেমন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটা ফ্যাক্টরিতে কারো প্রতিটা অপারেটরের ওয়ার্কারের ইফিসিয়েন্সি বাইক করে কাজটা করতে হয়। এখন এটা কেন করতে হচ্ছে? কারণ আমরা অনেক সময় কাজ করতে চাই না। চায়না ফ্যাক্টরিতে নাই, চায়না ফ্যাক্টরিতে, ভিয়েতনামের ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নাই। ওদের কাজ দিলে ওরা খায় ফেলায়, ওরা দ্রুত কাজ করে। আপনি দেখেন ইউটিউবে যদি যান, দেখবেন ওদের কাজের দ্রুততা আর আমাদের দেশের কাজের দ্রুততা আমাদের পার্থক্য আছে। আমরা গার্মেন্টস, শুধু গার্মেন্টস না, সামনে অনেক কিছু আসবে, আমরা এক্সপোর্ট করতে চেষ্টা করবো। আপনি অ্যাক্সেসরিজ আছে আমাদের এই গার্মেন্টসের সাথে জড়িত কি জানেন? এই যে বললাম 2 কোটি, কার্টুন ফ্যাক্টরি, পলিব্যাগ ফ্যাক্টরি, সুতা ফ্যাক্টরি, আর আরো অন্য হ্যান্ড ট্যাগ, এইটা সেইটা, লেস থেকে শুরু, আরো লক্ষ লক্ষ লোক জড়িত, এই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা জড়িত। আমরা আশা করি হয়তো একদিন আমরা আরো সহজভাবে ব্যবসা করতে পারবো। বিদেশিরা এসে আমাদেরকে অনেক সময় বলে, ভাই কেমন চলে দেশে? ঢাকা শহরে একটা ট্রাক যদি আপনি গাজীপুর থেকে যায় চিটাং পোর্টে যাইতে, আপনি বলেন ঢাকা শহর পার হয়ে যাইতে লাগে একদিন, সিস্টেম নাই। অবশ্যই আমরা এগুলোর থেকে উত্তরণ যদি হয় আমরা অবশ্যই ভালো করতে পারবো। আমাদের নিশ্চয় আমরা চাই দেশটাকে ভালোবাসি, প্রতিটা লোক কর্মে ব্যস্ত থাকুক, দুর্নীতি বন্ধ হোক। দুর্নীতি আমাদেরকে যদি গ্রাস করে ফেলছে, আমার ভুল হইতে পারে, আমার ভুলটা আপনি যদি আপনার দায়িত্ব থাকে, আপনার আমার ভুলটাকে অন্যভাবে নিয়ে আমাকে দেন, সামনে আগাইতে দেন।
আমাদের গার্মেন্টসের মালিকদের কি কোনো অবদান আছে কিনা দেখেন, চিন্তা করে দেখেন। এক যে লোক আমি যেটা দাঁড়াতে বললাম 20,000 লোকের কর্মসংস্থান করেছে, উনি তো একটা মানুষ, উনি তো 20,000 লোকের কর্মসংস্থান করেছে, উনি টাকা পাচার করে চলে যান। উনি পারতো, কিন্তু এটা একটা নেশা। যখন আপনি একবার কর্মসংস্থানের মধ্যে পড়ে যাবেন তখন মনে হবে যে আমি আরো কর্মসংস্থান করি এবং এদেরকে নিয়ে বাঁচি। আপনি দেখুন অনেক ফ্যাক্টরি, আমাদের আমাদের বিজিএম এর ভাইস প্রেসিডেন্ট, এক্স ভাইস প্রেসিডেন্ট যারা রাকিব হিল, যিনি কিছুদিন আগে কানাডা মারা গেছেন, উনি কতদিন হলো 20 ইয়ার্স, ওনার স্বপ্ন ছিল অন্যরকম। ওনার জানা যায় হাজার হাজার লোক হয়েছে। কেন? উনি একটা কথা বলছিল যে মানুষ সেই মানে সেই ভালো মানুষ যার জানা যায় সবচেয়ে বেশি লোক হবে। আলহামদুলিল্লাহ গত সপ্তাহে ওনার জানা যায় হাজার হাজার লোক আসছে। উনি কানাডায় একটা বোট অ্যাক্সিডেন্টে মারা গেছেন, ইয়াং, ভেরি ইয়াং। আমরা ওনার জান্নাত কামনা করি। হি ওয়াজ ভেরি লাভলি, অলওয়েজ স্মাইলি ফেস। উনি সিক গার্মেন্টস কিনে ওটাকে সে ঠিক করে ফেলতো, বুঝলেন? আমরা এই অবস্থায় তো এনিওয়ে, আমি ভুল ত্রুটি যেটা হোক, আমাকে ক্ষমা করবেন যদি অন্য কেউ আমার কথা আঘাত পেয়ে থাকেন। সেকেন্ড কথা হলো, আমরা বেসিক শিল্প নগরী, বাংলাদেশে 82টা শিল্প নগরী আছে, যেটা 1957 সালে বেসিক গঠিত হয়েছিল। আমি আগামী সপ্তাহে চেষ্টা করব, আগামী সপ্তাহে 5টায়, বিকাল 5টায় বেসিক নিয়ে আলোচনা করার জন্য। 82টা বেসিক শিল্প নগরী, এটা হলো স্মল ইন্ডাস্ট্রি করার জন্য। তার মধ্যে 82টার মধ্যে আপনি দেখবেন 70টাই সিক ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এটা নিয়ে আলোচনা করবো। বেসিক করে লাভ কি হলো? আপনি যদি ছোট ছোট ইন্ডাস্ট্রিকে প্যাট্রনাইজ না করেন, ওদেরকে যদি আপনি আগায় না দেন সরকার থেকে, ওরা থাকবে না। এ নিয়ে আমি আলোচনা করবো আগামী শুক্রবার ইনশাল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ যারা লাইনে আছেন এবং যারা আমার এই অনুষ্ঠান দেখেছেন। আমি সরি আগেন যে 5-7 মিনিট দেরি হয়েছে আমাদের টেকনিক্যাল কাজের জন্য। আর কোনো আমি আমি আসলে লাইভ করি নাই কখনো, বাট এনিওয়ে যদি কোনো সাবজেক্ট বাদ দেওয়া থাকে তার জন্য দুঃখিত। আরেকটা কথা বলি, চাইল্ড লেবার, আমাদের চাইল্ড লেবার ফ্রি। চাইল্ড লেবার কাকে বলে? 18 বছরের নিচে আমরা কাউকে আমাদের কর্মে নেওয়া নিষেধ, কারণ আমাদের বাংলাদেশের রুলসে চাইল্ড হলো 18 বছরের নিচে। এখন একটা কথা দেখেন, 18 বছর যে হওয়ার পরে যে কাজ করতে আসে, আমরা দেখি ম্যাক্সিমাম সে বিবাহিত, কারণ গ্রাম দেশে ওই 14 বছর বয়সে বিয়ে দেওয়া যায় এখনো, এবং তার 2টা বাচ্চা। তো আমার মনে হয় যে এই যে চাইল্ড লেবারের বয়সটা যদি সম্ভব হয় 18তে কমায় নিয়ে আসেন, 16তে আনেন না। আমি জানি না, আমি আজকে মনে হয় দেখছিলাম যে যুক্তরাষ্ট্রে 14 বছরের পরে নিচেটাকেই মনে হয় চাইল্ড লেবার ধারণ করে, 14 বা 15 বছর। আমরা তো 16 বছর করেন না। 16 বছর করলে প্রচুর শ্রমিক আসবে, কারণ যখন আপনার বাসায় একজন গ্রাম দেশের কথাই বলি, বা বাপ মা যখন একটা মেয়ে, আমরা তো নিতে পারছি না, মনে করেন চাইল্ড লেবার নিতে পারছি না, 15 বছরের মেয়েকে নিয়ে চাকরি দিতে পারি না, 16 বছরের মেয়েকে চাকরি দিতে পারি না, তখন কি করে গার্জিয়ানরা মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়, কারণ বাড়িতে রাখতে চায় না। বিয়ে দেওয়ার পরে এই বাল্য বিবাহটা একদিকে ক্ষতি করে। হয় কি, বাল্য বিবাহ 2-3 বছর পরে দেখা যায় অনেকে সংসার ভেঙে যায়, দিয়ে একটা বাচ্চা হওয়ার পরে। এই ফাঁকে সে 18 বছর হয়, 18 বছর পরে এসে চাকরি করে, তখন তার একটা কি 2টা বাচ্চা, তার তার মা তার বাচ্চা দেখতে পায়। যদি আমাদের এই চাইল্ড লেবারের বয়সটা যদি কমায় নিয়ে আসা যায় 16 বছর সরকারিভাবে আইন করে, তাহলে হয়তো আমরা অনেক বাল্য বিবাহ কম হবে। বাল্য বিবাহ, আমাদের একটা ফ্যাক্টরি আছে চাঁদপুরে, আমরা 2013 সালে চালু করেছি। এখন মাশাআল্লাহ আমি দেখছি, এখন ফিল করছি যে বাল্য বিবাহ ওই এলাকায় অনেক কমে গেছে, কারণ আমরা যখন ওদেরকে চাকরি দিচ্ছি ওরা আসে এবং বাল্য বিবাহ অনেক কমে গেছে। তারা নিজেরা মনে করেন, আচ্ছা আপনি বলেন, একটা মেয়ে সে 20-22 হাজার টাকা যদি কামায়, মানে ইনকাম হয়, আমি চলতি ভাষা সাধু ভাষা মিলে গেছি, ইনকাম হয়, সে ভালো থাকবে না কেন? এমনও দেখছি আমাদের শ্রমিকরা 2-3%, 4% জমি কিনে। আমি ওদেরকে উদ্বুদ্ধ করি, আমি ওদেরকে উদ্বুদ্ধ করি এবং আমি চেষ্টা করি ওদেরকে কিছু লোনও দিতে, যে যে জমি কেনার জন্য। আমি সবসময় ওদের এমন বলি যে তুমি তোমার নামে জমি কিনবা। এবং আমি আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরি, আমার অনেকেই
জমি কিনছে, 2-4 শতাংশ নিজের পায়ের জায়গা, সে তো সারা জীবন গার্মেন্টসের চাকরি করতে হবে না। এটা সম্ভব না, যে কোনো কাজই তো সম্ভব না। আমি উদ্বুদ্ধ করি, আমরা মনে করি গার্মেন্টস মালিক যারা আছেন ওনারাও যদি আপনারা চেষ্টা করেন যে আপনার শ্রমিককে আপনি একটা লোন দিবেন তার কোনো ভালো কাজের জন্য, 50,000 টাকা, 80,000 টাকা, 1,00,000 টাকা, 20,000 টাকা। একটা উদাহরণ বলি, আজ পর্যন্ত আমি গত 12-14 বছর যাবৎ আমার শ্রমিকদেরকে লোন দেই মান্থলি, ওরা দিয়ে দেয়, একটা লোন তারা দেয় নাই, না দিয়ে চলে গেছে, এর মুখ ঘটে নাই, একটা লোনও না। এটা আমি ওরা কখনো, ওরা মনে করেন এক জায়গাতে কিস্তি নেয়, ওদের ইন্টারেস্ট দিতে হয়, আমি চেষ্টা করি ওদেরকে এই দিয়ে দেওয়ার জন্য। আমি আমার শ্রমিক, আমার মালিক ভাইদের বলবো আপনারা দেখেন একটা ফান্ড করেন, ফান্ড করে আপনার শ্রমিকদের দেন, দেখবেন ওরা সবসময় রেগুলার কাজ করবে এবং তারা আপনার প্রতি আরো ভালোবাসা বেড়ে যাবে। এই জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম, বললাম যেমন। এবং আমি বলি যে আমার ওইটাই বলি, আমি যখন আমি একটা লোন দিই আমি বলি তোমার নামে জমি কিনতে হবে, তোমার নামে যদি জমি কিনা হয় দেন ওকে, আমি তোমার শর্ট আছে দাও। পরে এমনও আছে অনেকে জমি কিনার 6 মাস পরে আসে আবার লোন নিতে, যে সে একটু ওয়াল করবে, গর্বের বিষয় না? শুনেন, দিন শেষে এই শ্রমিকরাই আমার ফ্যাক্টরি বাঁচা রাখে, দিন শেষে এই শ্রমিকরাই আমার ইনকাম দেয়, দিন শেষে আমার বাতি জ্বালায় এই শ্রমিকরা, বাতির খরচ দেয় এই শ্রমিকরা। সুতরাং আসেন, আমি আমার প্রিয় যারা ক্ষমতাবান আছেন, আসেন গার্মেন্টস সেক্টরটাকে ভালোবাসেন, দেখবেন এই গার্মেন্টস যদি আমরা 70-80 বিলিয়ন ডলার, $100 বিলিয়ন করতে, আমাদের চেহারা তো চেঞ্জ হয়ে যাবে। আমাদের তো মালয়েশিয়ার লোক লেবার পাঠাতে হবে না, কখনো হবে না। আমরা সবসময় বলি যে লেবার পাঠাচ্ছে, আমাদেরকে এটা এই হান থেকে উঠে আসতে হবে। টেকনিক্যালি কাজ না জানা লেবার পাঠাবো কেন? আমরা কেন স্বাধীনতা 53-54 বছর পরেও, 54 বছর পরেও আমরা এখনো বিদেশে লেবার পাঠাবো? আমরা টেকনিক্যাল লোক পাঠাবো, বৈদেশিক মুদ্রা আরো বেশি আসবে। বিদেশিরা যারা আছেন তারা আমাদেরকে এই দেশে অর্থনীতি জিয়ে রাখেন। আর হলো 2 নম্বর গার্মেন্টসের ইম্পোর্ট, গার্মেন্টসের যারা শ্রমিক, আমি বলবো শ্রমিকদের অবদান, তারাই তো আমাদের দেশটার অর্থনীতি বাঁচায় রাখে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, আপনাদেরকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার আর একটা কথা, এই কথা বললে তো আমি মাঝে মাঝে ভাবি অনেক কিছু বলা যায় না, হয়তো কোনোদিন এই সেক্টর থেকে রিটায়ার হলে লিখবো। অনেক বিশ্বাসঘাতকতাও দেখেছি, এগুলো বলা যায় না, অনেক কষ্ট পাইতে হয়, এগুলো এখন বলা যায় না। হয়তো একসময় লিখবো, কারণ এখন সমস্যা আসতো, আমি তো এখনো জড়িত। আমার আল্লাহ যদি আমার কোনো ক্ষমতা দেয়, আমি একটা বই লিখতে চাই, কিভাবে শুরু কিভাবে শেষ। আপনি যাদের নিয়ে কাজ করেন তারা কেমন, তারা আপনার সাথে কেমন আচরণ করতেছে, তারা ঠিক কিরকম পলিটিক্স করতেছে। ওই যে বললাম, দুঃখ লাগে যখন বিদেশিরা এসে দেশে মাতবরি করে, কান্ট্রি হেড হয়, এটা বড় দুঃখজনক। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। শুক্রবার জুমার দিন। আসসালামু আলাইকুম।